আমরা এর আগে প্রতিফলনে বক্রতলে প্রতিফলন ছোট করে আলোচনা করেছি, আর তাতে 1 মার্কস 2 মার্কস 3 মার্কসের কি কি কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। আজ এসো আমরা শুরু করব প্রতিসরণ, আলোর প্রতিসরণ, আর তাতে 1 মার্কস 2 মার্কসের 3 মার্কসের কি ধরনের আসতে পারে তা আলোচনা করব। আলোর প্রতিসরণ শর্ত হলো 1, দুটি ভিন্ন মাধ্যমের প্রয়োজন, একাধিক হলেও হবে কিন্তু দুটো মিনিমাম লাগবে সর্বনিম্ন। 2, আলোক রশ্মিকে বিভেদ তলে তির্যকভাবে আপতিত হতে হবে। তাহলে দুটো ভিন্ন মাধ্যমের প্রয়োজন বলতে এই নিলাম বিভেদ তল, বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব, আলোক রশ্মি তির্যকভাবে এসে পড়লো। এ ধরো মাধ্যম 1, এ ধরো মাধ্যম 2, দুটো ভিন্ন মাধ্যম। দুই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বা প্রতিসরাঙ্ক আলাদা। প্রতিসরাঙ্ককে কি চিহ্ন দিয়ে লিখছি? মিউ। এর মাত্রা নেই, এর কোনো এককও হয় না। তো এর প্রতিসরাঙ্ক লিখলাম μ1, এর লিখলাম μ2। আচ্ছা, বিভেদ তল লাগবে, দুটো ভিন্ন মাধ্যম নিলাম। এবার এ হলো আপতিত রশ্মি, নাম দিয়ে দিলাম এ, ও হলো আপতিত রশ্মি। যদি এটা ঘন মাধ্যম, মানে ধরো কাঁচ, কাঁচের পরম প্রতিসরাঙ্ক, আমি কিন্তু ধরেছি চ্যাপ্টারটা তোমরা পড়ে ফেলেছো, কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 পরম প্রতিসরাঙ্ক বলে। যদি জল হতো তাহলে মিউ ওয়াটার কত? 4/3, এগুলো দেওয়া থাকবে। যদি বায়ু মাধ্যম হতো তাহলে প্রতিসরাঙ্ক, এগুলো কিন্তু জলের পরম প্রতিসরাঙ্ক 4/3, কাঁচের 3/2। ধরো আমি এটা কাঁচ ধরলাম, এই মাধ্যমটা হলো কাঁচ মাধ্যম, আর এটা ধরো বায়ু মাধ্যম যার প্রতিসরাঙ্ক 1। তাহলে ঘন থেকে লঘুতে গেলে আলোক রশ্মি, এটা অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে যায়, এই পথে যাওয়ার কথা, ওটা আরো দূরে সরে গেল। ওবি, প্রতিসৃত রশ্মি, এই পুরো কোণটা হয় আর। প্রতিসরণ
প্রতিসরণ কোণ, আই আমরা নিয়েছিলাম আপতন কোণ, নাম দিলাম এম এন মানে অভিলম্ব। তাহলে আপতন কোণের জায়গায় লিখতে পারি এ ও এম, এ ও এম। আপতন কোণের জায়গায় লিখতে পারি কোণ এ ও এম, আর প্রতিসরণ কোণের জায়গায় লিখতে পারি বি ও এন। তাহলে এখানে যদি বলতো চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ, তুমি বলতে যে প্রতিসরণ কোণ আপতন কোণের থেকে বড়, প্রতিসরণ কোণ আপতন কোণের থেকে বড়, তাহলে চ্যুতি কোণ একে কি দিয়ে লেখা হয়, ডেল দিয়ে। চ্যুতি কোণ কোনটা, এইটুকু, যাওয়ার কথা এই পথে বেঁকে গেছে, যাওয়ার কথা এই পথে, এই পথে যাচ্ছে, তাহলে এই কোণটা হচ্ছে কৌণিক চ্যুতি, কৌণিক চ্যুতি বা চ্যুতি কোণ যা বলতে পারো। আর বেশি হলে তাহলে হবে এই পুরো কোণখানা হলো আর, আর এইটুকু হলো আই, বিপরীত কোণ হয়। তাহলে চ্যুতি কোণ, এই কোণটা হলো, এই কোণখানা হলো আর, আর এইটুকু হলো ডেল, তাহলে আর মাইনাস আই। আর কোণ দিয়ে লিখলে কি হবে, কোণ বিও এন মাইনাস কোণ এ ও এম। আচ্ছা, এই তো গেল আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে আসে। আবার লঘু থেকে ঘন মাধ্যমে গেলে তখন কিন্তু আপতন কোণ বড় হয় প্রতিসরণ কোণের থেকে। সেক্ষেত্রে কৌণিক চ্যুতি হবে কোণ আই মাইনাস কোণ আর, একইভাবে ছবি এঁকে দেখাতে হবে। আচ্ছা, এখানে প্রতিসরণের দুটি সূত্র। প্রথম সূত্র তো তোমরা জানোই যে আপতিত রশ্মি কমা প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। একই সমতলে থাকে বলতে এটা ধরো আমি ওয়াই অক্ষ নিলাম আর এদিকে নিলাম এক্স অক্ষ, তাহলে এটা একটা তল হলো এক্স ওয়াই তল, এ হলো এক্স ওয়াই তল। দেখো বলেছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, অভিলম্ব বিভেদ তলের উপর আঁকা একই তলে আছে, এক্স ওয়াই তলে তিনটেই অবস্থান কিন্তু করছে। আচ্ছা, এবার এসো দ্বিতীয় সূত্র, যেটা আরো ভালোভাবে দেখতে হবে। বুঝলাম। দ্বিতীয় সূত্র প্রতিসরণের দ্বিতীয় সূত্র, একে আমরা স্নেলের সূত্র বলি। এ কেমন,
এ হলো বিভেদ তল, mn হলো অভিলম্ব। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2। আলোক রশ্মি 1 থেকে 2 যাচ্ছে, আলোক রশ্মি 1 থেকে 2 যাচ্ছে, কিভাবে লিখবো? 1 μ2, 1 থেকে 2, 1 μ2। আচ্ছা, বিভেদ তলে এসে পড়লো আইকনে, অবশ্যই রশ্মির দিক দেব। ধরি এটা লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যমে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে, এই অভিলম্ব যাওয়ার কথা এই রাস্তায়, অভিলম্বের দিকে সরে এলো। আর হলো প্রতিসরণ কোণ, এগুলো আমরা আগেই শিখেছি, বারবার বলার দরকার নেই। তাহলে আলো যাচ্ছে 1 থেকে 2, তাহলে 1 μ2। বলছে আপতন কোণের সাইন, আপতন কোণ তার সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে 1 μ2। মানে কি? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যম সাপেক্ষে, তাহলে প্রথম মাধ্যম নিচে বসবে μ1, দ্বিতীয় মাধ্যম ওপরে বসবে μ2। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আবার মিউ এর সাথে আলোর বেগের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। মিউ হলো প্রতিসরাঙ্ক, মিউ হলো প্রতিসরাঙ্ক, ভি হলো কোনো জড় মাধ্যমে আলোর বেগ, সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে μ2 ওপরে হলে v2 নিচে বসবে, μ1 ওপরে নিচে থাকলে v1 ওপরে হবে। আবার দেখো v ইকুয়ালস টু n ল্যামডা, n হলো আলোর কম্পাঙ্ক। মনে রাখবে প্রতিসরণে আলোর কম্পাঙ্কের পরিবর্তন হয় না। আর ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। একটা সম্পূর্ণ, মানে পড়েছো, একটা সম্পূর্ণ কম্পন, একটা কমপ্লিট সাইকেল যতটা যায় এখান থেকে এই দূরত্ব ল্যামডা। অথবা এনার্জি ওয়েভ ফর্মে যায় শক্তি, এই ক্রেস্ট আর এই ক্রেস্ট এদের মধ্যে দূরত্বকে ল্যামডা। এই ট্রাফ আর এই ট্রাফ এদের মধ্যে দূরত্ব ল্যামডা। একেই বলে তরঙ্গ দৈর্ঘ্য। একটা সম্পূর্ণ কম্পনে, একটা পূর্ণ কম্পনে যতটা দূর কোনো তরঙ্গ যায়। আচ্ছা, তাহলে ল্যামডা কিন্তু পরিবর্তন হবে। আবার ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কিরম? দেখো সমানুপাতিক। তাহলে v1 এর জায়গায় হবে λ1, v2 এর জায়গায় হবে λ2। আচ্ছা, আমরা কিন্তু এই সম্পর্কটা মনে রাখবো। 1 μ2 মানে আলো 1 থেকে 2 যাচ্ছে, এ সমান হলো v1 বাই
v2। এছাড়া 1μ2 সমান μ2 বাই μ1। এটা কেন মনে রাখবো? যখন আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক পড়ব তখন কাজে লাগবে। সমান v1 বাই v2 সমান λ1 বাই λ1 বাই λ2 সমান sin i বাই sin r। আচ্ছা, এটাকে মনে রাখার অঙ্কের ক্ষেত্রে যখন সামস করবে মনে রাখার উপায় দেখো। লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? μ1, তার সাথে আপতন কোণ i আছে, তাহলে μ1 sin i, μ1 sin i, নিচে কে আছে? μ2 মানে ঘন মাধ্যম, তার সাথে আছে প্রতিসরণ কোণ r সমান μ2 sin r। এইভাবে লিখে অঙ্ককে সলভ করতে পারো। আচ্ছা, এবার তাহলে স্নেলের দ্বিতীয় সূত্র পড়লাম। স্নেলের দ্বিতীয় সূত্র বলছে স্নেলস ল, দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। স্নেলের সূত্র বলছে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি, নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি ও নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। এটা লেখার পর তার এই গাণিতিক রূপটা আমরা গাণিতিক রূপ লিখে দিতে পারি। খেয়াল রাখবে, নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি, এই আলোর বর্ণ কিন্তু নির্ভর করে নির্দিষ্ট বর্ণকে ইংলিশে বলা হয় মোনোক্রোমেটিক আলোকরশ্মি, মানে লাল বা বেগুনি বা নীল যে কোনো একখানা বর্ণ নিয়ে কাজ করব। আলোর বর্ণ নির্ভর করে, এমসিকিউ পেতে পারো, নির্ভর করে, অপশন দিয়ে দিল কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিসরাঙ্ক, তো মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো সঠিক উত্তর হবে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, প্রতিসরাঙ্ক তো পড়লাম। এও জিজ্ঞেস করতে পারে মিউ এর মান, প্রতিসরাঙ্কের মান কার কার ওপর নির্ভর করে। ধরো এইভাবে এমসিকিউ হতে পারে, এটা 1 মার্কসেরও হতে পারে। ধরো বলল মাধ্যমের প্রকৃতি, প্রথম অপশন। 2 নম্বর দিল মাধ্যমের উষ্ণতা। 3 নম্বর দিল আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। 4 নম্বর দিল সবকটি। তাহলে সবকটির উপরই কিন্তু আমরা দাগ দেব, কারণ মিউ বা প্রতিসরাঙ্কের মান এইগুলোর ওপর, এই বিষয়গুলোর ওপর নির্ভর করে। বুঝলাম। এবার এসো
আমরা পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্ক ব্যাপারটা একটু তাড়াতাড়ি দেখে নিই। দেখো, পরম প্রতিসরাঙ্ক বলছে কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির শূন্য মাধ্যমে বেগ ও কোনো প্রদত্ত জড় মাধ্যমে আলোর বেগের, এক্ষেত্রে শূন্য মানে বায়ু মাধ্যম, অনুপাতকে ওই প্রদত্ত মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। এই দিয়ে অঙ্কও আসে। পরম প্রতিসরাঙ্ককে লিখছি মিউ দিয়ে। বলেছে শূন্য বা বায়ু মাধ্যমে বেগ সি, যার মান কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং প্রদত্ত জড় মাধ্যমে আলোর বেগ ধরো ভি। এই অনুপাত একেই আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। মানে যেমন ধরো জিজ্ঞেস করলো কাঁচের প্রতিসরাঙ্ক, আমি ছোট করেই লিখছি 1.5 বলতে কি বোঝো? এ কিন্তু সাইন আই বাই সাইন আর দিয়েও লেখা যায়, আবার এই সংজ্ঞা দিয়েও কিন্তু আমরা লিখতে পারি। একইভাবে লিখবো, কোনো বলতে বুঝি কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি বায়ু বা শূন্য মাধ্যমে, এইভাবে ভাবো মিউ জি মানে হচ্ছে সি বাই ভি, তাহলে সি সমান কত হবে মিউ জি গুণ ভি। মিউ জি কত 1.5 গুণ ভি। তাহলে শূন্য বা এটা হলো শূন্য মাধ্যমে বেগ, এ হলো শূন্য মাধ্যমে আলোর বেগ 1.5, আর ভি ভি মানে জড় মাধ্যমে, অন্য কোনো জড় মাধ্যমে। শূন্য মাধ্যমে বেগ কাঁচ মাধ্যমে বেগের 1.5 গুণ, অথবা কাঁচ মাধ্যমের বেগের থেকে 1.5 গুণ বেশি, এইভাবে লিখব। এই সূত্রের ওপর অঙ্কও কিন্তু আসে। এবার ধরো বলল আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এরও অঙ্ক আছে ও আলোচনা করব। ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলল। আচ্ছা, ধরো আলো আসছে 1 থেকে 2, বিভেদ তল
এ হলো অভিলম্ব, আলো আসছে 1 থেকে 2 এ, এ লঘু মাধ্যম আর এ হলো ঘন মাধ্যম। কারণ অভিলম্বের দিকে বেঁকে গেছে, অবশ্যই রশ্মির দিক দেবে, নাহলে সমস্যা হবে। আচ্ছা, আলো আসছে, লিখেই নি, আলো আসছে 1 থেকে 2 মাধ্যমে। আমি যদি বলি μ1, তাহলে কি বোঝালো? প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কিভাবে লেখা হয়? c/v। তাহলে μ1 কে কি লিখবো? c/v1। একইভাবে আমি যদি বলি দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তাহলে এ লিখবো c/v2। আচ্ছা, আমি মনে রাখতে বলেছিলাম, বক্সে দিয়েও দিয়েছিলাম, আলো আসছে কোথা থেকে? 1 থেকে 2 এ। 1 μ2 সমান কি হয়? μ2/μ1 সমান কি লিখতে পারি? v1/v2। আমি বলেছিলাম এই সম্পর্কটা খেয়াল রেখো, 1 μ2 সমান v1/v2। তো এখানে দেখো আলো আসছে কোথায়? 1 থেকে 2 এ, তাহলে লিখি 1 μ2 সমান একইভাবে v1/v2। আচ্ছা, v1/v2 একে আমরা লিখতে পারি c/v2/c/v1। দেখো একই ব্যাপার হলো, v1 ওপরে চলে যাবে, v2 নিচেই থাকবে। v1 কিন্তু ওপরে ছিল, ওপরেই থাকলো, c/v2 মানে v2 হরেই চলে এলো। আবার c/v2 মানে কত? μ2, তাহলে c/v2 জায়গায় লিখলাম μ2। c/v1 মানে কত হলো? μ1। তাহলে আমি বলতে পারি প্রথম মাধ্যমের সাপেক্ষে কারণ প্রথম মাধ্যম নিচে আছে, দ্বিতীয় মাধ্যমের, এক্ষেত্রে নিচে কিন্তু বায়ু নেই, দ্বিতীয় মাধ্যম অন্য কিছু হতে পারে বায়ু ছাড়া। দ্বিতীয় মাধ্যম মানে μ2, আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান কত পেলাম? μ2/μ1। মানে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ভাগ প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ধরো এইভাবে দিয়ে দিল x μy, এ হলো x মাধ্যম সাপেক্ষে, x নিচে চলে যায়, সাপেক্ষে প্রথম মাধ্যম, সাপেক্ষে y মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এ কিভাবে লিখবো? μy/μx, মানে y মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ভাগ x মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে আমরা প্রতিসরাঙ্ক, পরম এবং আপেক্ষিক এগুলো দেখে নিলাম।
সমান্তরাল কাচ ফলক এখানে দুটো প্রতিসরক তল হয়, উপরে একখানা এবি, নিচে সিডি, দুটো প্রতিসরক তল। অভিলম্ব প্রতিসরক তলে তির্যকভাবে আপতিত রশ্মি নিচ্ছি। রশ্মি যদি প্রতিসরণ না হতো, কাচের ফলকটা যদি না থাকতো, এইভাবে যেত। এটা বায়ু মাধ্যম, মানে প্রতিসরাঙ্ক 1, এটা কাঁচ মাধ্যম, প্রতিসরাঙ্ক 1.5। তাহলে হিসেব অনুযায়ী কিন্তু কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, ঘন মাধ্যম হয়ে যায়, তাই এটা অভিলম্বের দিকে সরে এলো। আপতন কোণ ধরো I1, এখানে প্রতিসরণ কোণ R1। দ্বিতীয় প্রতিসারক তলে যখন এসে পড়লো তখন আপতন কোণ হলো R2। হিসেব অনুযায়ী R1 সমান কিন্তু R2 হয়, একান্তর কোণ হয়। ঘন থেকে আবার লঘুতে যাবে, তার মানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা অভিলম্ব থেকে দূরে সরে গেল। নির্গমন কোণ হলো I2, অবশ্যই রশ্মির দিক দেবে। এখানে প্রশ্ন করে এরম আসতে পারে যে সমান্তরাল কাচ ফলকে রশ্মিচিত্র, প্রতিসরণের রশ্মিচিত্র আঁকো, এঁকে দেখাও। এ হতে পারে 2 মার্কস। और প্রমাণ করতে পারে আপতন কোণ সমান নির্গমন কোণ দেখাও, মানে I1 সমান I2 দেখাও। অথবা PQRS, অথবা দেখাও আপতিত ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, মানে এক্ষেত্রে PQ সমান্তরাল RS প্রমাণ করতে হবে। এটা 3, এটা 3। অথবা দেখাও কৌণিক চ্যুতি সমান 0। এই 3টে কোশ্চেন কিন্তু পরস্পর নিজেদের মধ্যে সম্পর্ক আছে, তো এইগুলো তৈরি রাখতে হবে। বড় কোশ্চেন 3 মার্কসের। আবার প্রিজম পড়েছ, প্রিজমের এখানে এই দুটো প্রতিসারক তল, এটা হলো প্রিজমের কোণ বলা হয়, একে এই হিসেবে লেখা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অঙ্কে এটাকে সমবাহু প্রিজম ধরে ধরলে এই কোণের মান, যদি সমবাহু প্রিজম বলে তাহলে এই প্রিজমের কোণের মান কিন্তু 60 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তো এই ক্ষেত্রেও রশ্মিচিত্র যদি আঁকতে বলে, রশ্মিচিত্র কেমন হবে? আপতিত রশ্মি I1, প্রতিসরণ হলো R1, এটা R2, আর এই নির্গমিত রশ্মি হলো I2। আপতিত রশ্মিকে সামনের দিকে বাড়ালাম কারণ আমি কৌণিক চ্যুতি করতে চাই, আর শেষ অবধি যে রশ্মিটা বেরোলো নির্গত রশ্মি, তাকে পেছন দিকে বাড়ালাম। তাহলে এদের মধ্যে যে কোণ, এটাই হয়ে গেল কৌণিক চ্যুতি বা চ্যুতি কোণ। প্রমাণ আসে I1 প্লাস I2 মাইনাস A। আবার একটু খেয়াল করো, এই প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মিটা আমি নিয়েছি এটা কিন্তু ভূমির সমান্তরাল। প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মিটা নিয়েছি এটা কিন্তু ভূমির সাথে সমান্তরাল। এই যে ত্রিভুজ, এটা হলো প্রিজমের ভূমি। আমি একটা প্রিজমের প্রস্থচ্ছেদ নিয়েছি আর কি, ভূমি। তাহলে এই ক্ষেত্রে যদি প্রিজমের
মধ্য দিয়ে প্রিজমের মধ্য দিয়ে রশ্মি ভূমির সমান্তরাল হয়, এক্ষেত্রে এটা হয়েছে। তা হলো, মনে রাখবে, ন্যূনতম চ্যুতির শর্ত। সেক্ষেত্রে আপতন কোণও যা I1, নির্গমন কোণও কিন্তু তাই হয়। একে আমি বলছি আপতন কোণ, আর একে বলছি আমি নির্গমন কোণ। I1 সমান I2 হলে R1 সমানও R2 হবে, ভেতরের যে দুটো কোণ। আচ্ছা, এই ক্ষেত্রে এই ফর্মুলাটা ডেল হয়ে যাবে, ডেল মিন লিখতে পারো, শুধু ডেল লিখলেও কাটবে না। আচ্ছা, I1 সমান I2, একে আমি লিখলাম I1 সমান I2 সমান কিছু একটা লিখলাম। তাহলে I1 প্লাস I2, এখানে I প্লাস I মাইনাস এ, মানে 2I মাইনাস এ। মনে রেখো, অনেক ক্ষেত্রে এই দিয়েও কিন্তু অঙ্ক আসে, আর এটা আসলে এটা একটা 3 মার্কসের কোশ্চেন হবে। এই হলো মোটামুটি প্রতিসরণে যেটুকু আছে। এবারে এসো কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করি। সমবাহু প্রিজম হলে তার কোণ হবে 60 ডিগ্রি। এসো এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করি। যেমন দিল, শূন্য মাধ্যমে আলোর বেগ c ও অন্য জড় মাধ্যমে আলোর বেগ v, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই ধরো দিল v বাই c, c বাই v, c গুণ v, c বাই v স্কোয়ার। পরে আরো একখানা নি, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ, ধরো দিল 3 × 10⁸, 2 × 10⁸, 1.5 × 10⁸, or only 10⁸, সবকটার ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ডে। আচ্ছা, কোনো আবার যদি এরকম করে, শূন্য মাধ্যমে আলোর বেগ কিলোমিটার পার সেকেন্ডে কত জিজ্ঞেস করলো। আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। ধরো অপশন দিল 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। আবার ধরো কোন আপতন
কোণের জন্য লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কৌণিক চ্যুতির মান সর্বনিম্ন হয়। এতেও অপশন ওই একই রাখলো, 0, 90, দেখা যাচ্ছে তো, না 0, 90, 60, 45, এগুলো সবই 1 মার্কসের এমসিকিউ। আচ্ছা, আমরা আগেই পড়েছি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, মিউ ইকুয়ালস টু c/v, শূন্য মাধ্যমে বেগ বাই জড় মাধ্যমে বেগ। আচ্ছা, প্রতিসরাঙ্ক মানে মিউ দিয়ে দিয়েছে, আমি এটা মুছলাম, ওপরেরটা মুছলাম, মিউ দিয়ে দিয়েছে 1.5, আচ্ছা এই মাধ্যমেই আলোর বেগ, c মান 3 × 10⁸ বাই v, তাহলে v এদিকে চলে এলো, 3 × 10⁸ 1.5 দিয়ে ভাগ হবে, 1.5 কে 2 দিয়ে গুণ করলে 3 হয়, তার মানে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা উত্তর। আচ্ছা, বুঝলাম। শূন্য মাধ্যমে আলোর বেগ কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, 3 × 10⁸ মিটার বাই সেকেন্ড, 1000 কিলোমিটার, 1000 মিটার মানে 1 কিলোমিটার। আমি মানে 3টে শূন্য, তো আমি এখান থেকে 3টে শূন্য বাদ করে নিলাম 8 থেকে, তাহলে পড়ে থাকলো কত, 5টা, 5 আর 3 8টা পড়ে থাকলো মিটার পার সেকেন্ড। আচ্ছা, 1000 মিটার মানে কত, 1 কিলোমিটার, তার মানে 3 × 10⁵ মিটারকে সরিয়ে 1000 মিটারকে সরিয়ে কিলোমিটার লিখলাম, তাহলে 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। পরের, আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। আচ্ছা, স্নেলের সূত্র কি ছিল, 1μ2 সমান sin i বাই sin r, মানে আলো 1 থেকে 2 এ যাচ্ছে, তো এটা অভিলম্ব, আলো ধরো এই অভিলম্ব বরাবরই পড়লো, তাহলে আপতন কোণ কত হলো, 0 ডিগ্রি বাই sin r। আচ্ছা, sin 0 মান কত, sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/√2, sin 60 √3/2, sin 90 1। আচ্ছা, 0 যদি 0 হয় তাহলে 0 বাই sin r মানে 0, তাহলে যদি আপতন কোণের মান 0 ডিগ্রি হয়, এটাই তো আপতন কোণ ছিল i, 0 ডিগ্রি হয়, তাহলে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। এটা উত্তর। শেষের নিচ্ছি, কোন আপতন কোণের জন্য লঘু থেকে ঘন মাধ্যমে চ্যুতির মান সর্বনিম্ন। আচ্ছা, অভিলম্ব, এটা লঘু, এ হলো ঘন মাধ্যম। একইভাবে আলো অভিলম্ব বরাবর পড়লো, তাহলে একই পথে বেরিয়ে যাবে, মানে লম্ব, এটা তো লম্ব আপতন, আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে অভিলম্ব বরাবর পড়ে, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। আচ্ছা, আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়
তাহলে প্রতিসরণ কোণ কত হলো? 0 ডিগ্রি। বেগের পরিবর্তন হবে কিন্তু প্রতিসরণের ঘটনা ঘটবে না। তাহলে 0 ডিগ্রি যদি হয়, কৌণিক চ্যুতি কত হয়? দুটোই তো 0, তাহলে I মাইনাস আর বা R মাইনাস I যেটাই করি না কেন প্রতি ক্ষেত্রে আমি অ্যান্সার কত পাবো? 0। চ্যুতির মান সর্বনিম্ন হবে যদি আপতন কোণের মান 0 ডিগ্রি হয়, অর্থাৎ লম্ব আপতন হয়। এবারে এসো কিছু অঙ্ক নিই, যেমন প্রিজমের নিই। সমবাহু প্রিজমে এক বর্ণী, বারবার এই কথাটা মনে রেখো, এক বর্ণী আলোক রশ্মি কোনো প্রতিসারক তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলে ও 45 ডিগ্রি কোণে নির্গত হলে চ্যুতি কোণ কত? আর একখানা কোশ্চেন নিই। ধরো কোনো সমবাহু প্রিজমে প্রতিসরণের পর কৌণিক চ্যুতি দিয়ে দিল 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ ভূমির রশ্মির গতিপথ ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত? আচ্ছা, প্রথম অঙ্ক নিই। প্রথমের ক্লু হচ্ছে সমবাহু প্রিজম, তাহলে প্রিজমের কোণ কত হবে? 60 ডিগ্রি আমরা বলেছিলাম। কিন্তু প্রতিসারক তলে 60 ডিগ্রি কোণে আপতিত, তাহলে আপতন কোণ I1 60 ডিগ্রি। 45 ডিগ্রি কোণে নির্গত, যে ডেটাগুলো পাবো পরপর লিখতে থাকবো। এই পেলাম। কি বার করতে বলেছে? কৌণিক চ্যুতি, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। সূত্রের অঙ্ক I1 প্লাস I2 মাইনাস A। I1 এর মান 60 ডিগ্রি, I2 এর মান 45 ডিগ্রি, আবার এর মান হচ্ছে 60 ডিগ্রি। প্লাস 60 মাইনাস 60 কেটে গেল, তাহলে কৌণিক চ্যুতি হলো 45 ডিগ্রি। অবশ্যই আমরা উত্তর কিন্তু লিখব। পরের অঙ্ক, কোনো সমবাহু প্রিজম, সমবাহু প্রিজম মানেই এ কত? 60 ডিগ্রি। চ্যুতি কোণ, কৌণিক চ্যুতি হচ্ছে 40 ডিগ্রি। প্রিজমের মধ্যে দিয়ে গতিপথ ভূমির সমান্তরাল। প্রিজম হলে প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মি যাবে তা ভূমির সাথে সমান্তরাল। মনে পড়ে? সেক্ষেত্রে বলেছিলাম ডেল মিন ইজিক্যালস টু 2I মাইনাস A, এই সূত্র ব্যবহার করব। তো ডেল তো দেওয়াই আছে, চ্যুতিটা কিন্তু সর্বনিম্ন হবে, ডেলই লিখতে পারো। সেক্ষেত্রে তোমাদের 40 2 গুণ I, এ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এদিকে এলে 100 ডিগ্রি হয়, ইজিক্যালস টু 2I। তাহলে আপতন কোণ I কত হবে? 100/2 মানে 50 ডিগ্রি। অবশ্যই অ্যান্সার লিখবে, ভাষায় অ্যান্সারটা লিখবে। আচ্ছা, ধরো এই ধরনের অঙ্ক দিল,
কোনো তরলের উপরে মানে উপরিপৃষ্ঠে আলোকরশ্মি বায়ু থেকে এসে 45 ডিগ্রি কোণে আপতিত হলো। প্রতিসরণ তো হবেই, কারণ স্বচ্ছ মাধ্যমে যাচ্ছে আলো থেকে জলে, আলো থেকে তরলে। প্রতিসরণের ফলে কৌণিক চ্যুতি হলো ধরো 15 ডিগ্রি। তাহলে তরলের প্রতিসরাঙ্ক কত? আবার ধরো বলল কাচের পরম প্রতিসরাঙ্ক 3/2, জলের পরম প্রতিসরাঙ্ক 4/3। তাহলে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বা যদি বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কত? ধরো এই ধরনের যদি দেয়, তো এই অঙ্ক দেখে প্রথমেই মনে রাখবে সাইনের মানগুলো খেয়াল রাখতে হবে। সাইন 0-তে 0, 30 ডিগ্রি হাফ, 45 1/√2, সাইন 60 √3/2, আর সাইন 90 হচ্ছে 1। এই ভ্যালুগুলো কিন্তু খেয়াল রাখবো। অঙ্কে আসি। কোনো তরলের ওপর আলোকরশ্মি বায়ু থেকে এসে, উপরে হচ্ছে বায়ু মাধ্যম আর নিচে হলো কোনো তরল। বায়ু তো সব থেকে লঘু, বায়ু বা শূন্য। তরল অবশ্যই ঘন হবে। আলোকরশ্মি এলো, অবশ্যই দিক দেব, অবিলম্বের দিকে সরে এলো, যাওয়ার কথা এই রাস্তায়। তাহলে এই কোণটুকু হলো চ্যুতি কোণ ডেল, যার মান দেওয়া আছে 15 ডিগ্রি। কত ডিগ্রি কোণে পড়েছিল? 45 ডিগ্রি কোণ। তার মানে আই হচ্ছে 45 ডিগ্রি। নোট করলাম, আই সমান 45 ডিগ্রি, ডেল সমান 15 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, তাহলে তরলের প্রতিসরাঙ্ক। তাহলে এই হলো প্রতিসরণ কোণ। আর এখানে প্রতিসরণ কোণ পাবো কি করে? যদি এই কোণটা 45 হয়, তাহলে এই পুরোটাও 45 বিপরীত কোণ হয় 45। তাহলে আই থেকে আমি যদি ডেলকে মাইনাস দিয়ে দিই, আই থেকে পুরো 45 থেকে যদি ডেলকে মাইনাস দিয়ে দিই, আমি কিন্তু আর পাবো 45 - 15, মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তরলের প্রতিসরাঙ্ক। আচ্ছা, আলো আসছে কোথা থেকে? বায়ু। যাচ্ছে কোথায়? তরলে। এভাবে লিখবো, বায়ু মিউ তরল সমান, তরল ওপরে হয়, কার সাপেক্ষে হবে? বায়ুর সাপেক্ষে। সূত্র কি স্নেলের? সাইন আই ভাগ সাইন আর। সাইন আই আপতন কোণ কত দিয়েছে? 45 ডিগ্রি। সাইন আর মানে 30 ডিগ্রি। আচ্ছা, সাইন 45 মানে 1/√2, সাইন 30 মানে হচ্ছে হাফ। তাহলে 2 ওপরে উঠে গেল, √2 নিচে এলো,
2 মানে √2 ইন্টু √2 বাই √2, √2 কেটে গেল, অ্যান্সার হবে √2 বা 1.414, এর কোনো একক হয় না। আচ্ছা, পরের অঙ্কে আসি। কাচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে মিউ জি, মিউ গ্লাস 3/2। জলের পরম প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ 4/3। বলেছে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাঁচের সাপেক্ষে, তার মানে গ্লাস নিচে চলে গেল। কার প্রতিসরাঙ্ক বার করব? জলের, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ, ওপরে হবে মিউ গ্লাস, নিচে যাবে কাঁচ, 4/3, এটা পুরো উল্টে যাবে 2/3, মানে হয়ে গেল 8/9। তো মোটামুটি এই ধরনের অঙ্ক আমরা পেতে পারি। বুঝলাম। তাহলে প্রতিসরণের আলোর প্রতিসরণের স্নেলের সূত্র, প্রতিসরণের সংজ্ঞা, ঘন থেকে লঘু, কৌণিক চ্যুতি, তারপর পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন। তারপরে 3 মার্কসের কোশ্চেন যেগুলো বড় হয়, কি কি আসতে পারে সেটা বললাম। তো এগুলো দেখো, বড় 3 মার্কসের কোশ্চেনে যদি অসুবিধা হয় জানবো। আজ এই